ওয়ার্কিং প্রিন্সিপাল এই টপিকের মধ্যে আমরা হচ্ছে মেশিনের যেই বেসিক কম্পোনেন্ট, সেই বেসিক কম্পোনেন্ট গুলিকে হচ্ছে আমরা জানার চেষ্টা করি এবং এই বেসিক কম্পোনেন্ট গুলির তাদের কাজের ব্যাপারে জানার চেষ্টা করব আরকি। এই টপিকটার মধ্যে আমাদের হচ্ছে রিং ফ্রেমটা তো খুবই বিশেষত্ব একটা আছে রিং ফ্রেমের, সেটা তো আমরা জানি। যে আমাদের যেই স্পিনিং হচ্ছে আ আমাদের কোর্স শুরু হয়েছিল ইয়ার্ন 1 এ। উদ্দেশ্য তো ছিল ইয়ার্ন বানানো। সেই ইয়ার্ন বানানোটা কিন্তু আমরা সবার ১ম হচ্ছে এই রিং ফ্রেমেই খুঁজে পাই। যদিও রিং ফ্রেমের পরে আরো বেশ কিছু প্রসেস বাকি রয়ে যায়, কিন্তু ইয়ার্ন বানানো আমরা কিন্তু এই রিং ফ্রেমেই পাই। তো আমাদের হচ্ছে আর কথা না বলে আমরা সামনের দিকের টপিকের দিকে এগিয়ে যাই। এখানে আমাদের মোটামুটি ১০ টা কম্পোনেন্টের মতো হচ্ছে আলাদা করা হয়েছে, যেগুলি খুবই বেসিক কম্পোনেন্ট আমাদের রিং ফ্রেমের ক্ষেত্রে। এই কম্পোনেন্ট গুলির ব্যাপারে আমরা ধীরে, ধীরে জানবো। এগুলির বাইরেও ২-১ টা কম্পোনেন্ট আছে যেগুলি হয়তো আ এই ওয়ার্কিং প্রিন্সিপাল এ আলোচনায় আসে নাই, কিন্তু আমরা হয়তো আলোচনার সময় নিয়ে আসবো। তো ১ নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে রোভিং ববিন। রোভিং ববিন হচ্ছে আমাদের সবার ১ম যেই কম্পোনেন্টটা সেটা হচ্ছে রোভিং ববিন, এবং রোভিং ববিন কিন্তু আমাদের আগের মেশিন রিং ফ্রেমের অর্থাৎ রোভিং ফ্রেমের ডেলিভারি ম্যাটেরিয়াল। আমাদের আগের মেশিনের হচ্ছে ডেলিভারি ম্যাটেরিয়াল হচ্ছে এই রোভিং ববিন, এবং এই রোভিং ববিনটা কিন্তু একই সাথে হচ্ছে আ আমাদের রিং ফ্রেমের ফিড ম্যাটেরিয়াল। এক্ষেত্রে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে আমরা কিন্তু রোভিং ববিনটাকে রেখেছি মেশিনের উপরে। তো মেশিনের উপরে রাখাটা খুব সুবিধাজনক এই কারণে যে রিং ফ্রেম হচ্ছে এমন এক মেশিন যেখানের ফিড প্যাকেজ রাখার জন্য আলাদা কোনো স্পেস খরচ হয় না। আমরা যদি ঠিক এর আগের মেশিনটাই চিন্তা করি, যেমন রোভিং ফ্রেমের কথা যদি আমরা চিন্তা করি, রোভিং ফ্রেম মেশিনে কিন্তু হচ্ছে আমাদের স্পেস খরচ হয়। কারণ রোভিং ফ্রেম মেশিনে আমরা জানি যে ওখানে প্যাকেজ হচ্ছে ফিড প্যাকেজ হচ্ছে স্লাইভার ক্যান। তো স্লাইভার ক্যানকে কিন্তু আসলে মাথার উপরে রাখার মতো কোনো সুযোগ নাই। ওটার জন্য আমাদেরকে ঠিকই ফ্লোর স্পেস হচ্ছে খরচ করতেই হবে। তো রিং ফ্রেমে এসে আমরা এই সুবিধাটা পাই, যেহেতু রোভিং ববিনকে আমরা মাথার উপরে রেখে দিচ্ছি। তো আমাদের আলাদা করে ফ্লোর স্পেস খরচ হচ্ছে না। আমরা কিন্তু হচ্ছে ফ্লোর স্পেস খরচ করা ছাড়াই এটাকে রেখে রেখে দিতে পারি মাথার উপরে। তো মাথার উপরে যদি আমরা হচ্ছে এটাকে রাখতে যাই, তখন আমাদেরকে কিন্তু এখানে হচ্ছে আ তোমার বেশ কিছু কম্পোনেন্টের হচ্ছে সাহায্য লাগবে। তো সাহায্য লাগবে বলতে এখানে আমাদের একটা ববিন হোল্ডার ব্যবহার করা লাগবে। যেটা টপিক নাম্বার 3 তে। এর আগে অবশ্য আরেকটা কম্পোনেন্ট আছে টপিক নাম্বার 2 তে রোভিং, এটা আসলে কম্পোনেন্ট না। রোভিং ববিনে আমরা জানি যে আমরা রোভিং কে হচ্ছে পেঁচিয়ে থাকি। এটাই হচ্ছে আমাদের সেই রোভিং নাম্বার 2 দিয়ে বোঝানো হচ্ছে। রোভিং তো আমরা চিনি। রোভিং ববিন এবং রোভিং এই ২ টার সাথে আমরা আগে থেকেই পরিচিত। নাম্বার 3 হচ্ছে ববিন হোল্ডার। এই যে, যে রোভিং ববিনটা আছে, এই রোভিং ববিনকে আমরা যে মাথার উপরে ঝুলায় রাখলাম, কিভাবে ঝুলায় রাখলাম? একটা ডিভাইসের সাহায্য লাগবে। সেই ডিভাইসটাই হচ্ছে ববিন হোল্ডার। আমরা একটু ভিডিও থেকে ববিন হোল্ডারটা দেখে আসি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ৬ টা ডিভাইস দেখা যাচ্ছে। ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা। এই, এই ডিভাইস গুলাই হচ্ছে একেকটা ববিন হোল্ডার। ঠিক আছে? এই ডিভাইস গুলাই একেকটা ববিন হোল্ডার। আর এই ববিন হোল্ডারের মধ্যে তোমার প্রত্যেকটা ববিন হোল্ডারের নিচেই একটা করে এই যে এটাকে বলা হয়, এই যে এই ডিভাইসটাকে দেখা যাচ্ছে এটাকে বলা হয় হচ্ছে রিং। এই ভদ্রলোক হচ্ছে তিনি এখানে হাতে যেই অংশটা ধরে রেখেছেন যে কম্পোনেন্টটা, এটাকে বলা হয় ববিন হোল্ডারের রিং। এই রিং যখন হচ্ছে উপরের দিকে উঠানো হয় তখন
আ ২ টা হুক, এই রিং এর ২ পাশে ২ টা হুক বের হয়ে আসে। যেমন এই যে এখানে আ আমরা আরেকটা ভিডিওতে চলে আসছি। যেমন এই তো। যেমন এখানে খেয়াল করে দেখো। এখানেও কিন্তু হচ্ছে আ এই যে এখানে, এই যে এখানে একটা হুক, ২ পাশে ২ টা হুক দেখা যাচ্ছে। এই যে ববিন হোল্ডার এখানেও কিন্তু হুক দেখা যাচ্ছে, ২ টা হুক। এটাতে আবার নাই। এই যে মাঝখানেরটাতে আবার নাই। মূল ঘটনা হচ্ছে যখন আমি রিংটাকে ধরে উপরের দিকে ধাক্কা দিব, তখন হচ্ছে এরকম ২ টা হুক বের হয়ে আসবে। আর এই ২ টা হুক যদি বের হয়ে আসে, তখন রোভিং ববিনটা হচ্ছে আটকে যায়। এই হুকের কারণে রোভিং ববিনটা নিচে পড়ে যেতে পারে না। কিন্তু যখন আমি হচ্ছে আ আবার যদি রিংকে উপরের দিকে ধাক্কা দেই, তখন হচ্ছে এই যে এখানে যেরকম, হ্যাঁ? এই যে কোন হুক কিন্তু ২ টা ভিতরের দিকে চলে গেছে, বাইরে বের হয়ে নাই। তখন হচ্ছে রোভিং ববিনটা বাইরের দিকে বের হয়ে আসবে। তো এই হচ্ছে আমাদের রোভিং ববিন। সরি, রোভিং ববিনকে ঝুলিয়ে রাখার জন্য ববিন হোল্ডারের কাজ। আশা করি বুঝতে পারছো। না বুঝলে থাকলে আমাকে হচ্ছে মাঝখানেই প্রশ্ন করো। তাহলে নাম্বার 3 আমরা দেখে আসলাম যে এটা হচ্ছে ববিন হোল্ডার। তো ববিন হোল্ডারের পরে নাম্বার 4 যেটা আছে, নাম্বার 4 হচ্ছে গাইড রেইল। গাইড রেইল আর কিছুই না, হচ্ছে এই যে এখানে নিচে যেই একটা শ্যাফট আমরা দেখতে পাচ্ছি, এই শ্যাফট এটাকেই বলা হচ্ছে গাইড রেইল। এই শ্যাফটটাকেই বলা হচ্ছে গাইড রেইল এবং এই গাইড রেইলের হচ্ছে ভূমিকা যেটা, আমরা এই যে রোভিং কে দেখো, আমরা কিন্তু গাইড রেইলের পিছন দিক দিয়ে নিয়ে আসছি। রোভিংটাকে আমরা গাইড রেইলের পিছন দিক দিয়ে হচ্ছে নিয়ে আসছি। তো এটার আসলে কারণ কি? এই রোভিংটাকে আমরা কেন হচ্ছে গাইড রেইলের পিছন দিক দিয়ে নিয়ে আসলাম? এইখানে গাইড রেইলের ২ টা ভূমিকার কথা আমি তোমাদেরকে বলব যে এখানে ২ টা ভূমিকা আছে। ১ম যেই কাজটা করা হচ্ছে সেটা হচ্ছে যে গাইড রেল ব্যবহার করার ফলে যখন আমি রোভিংটাকে গাইড রেলের পিছন দিক দিয়ে নিয়ে আসি, তখন রোভিং এর মধ্যে তোমার হচ্ছে কিছু টেনশন তৈরি হয়। একটা টেনশন তৈরি হয়, অর্থাৎ রোভিংটাকে যখন আমরা নিচে ড্রাফটিং জোনের কাছে নিয়ে আসি, তখন একটা টেনশন মেইনটেইন করে নিয়ে আসা হয়। এই টেনশন মেইনটেইন করার জন্যই হচ্ছে গাইড রেলের পিছন দিক দিয়ে তারপরে রোভিংটাকে হচ্ছে নিয়ে আসা হচ্ছে। এটা একটা কারণ যে রোভিং এর মধ্যে একটা ইউনিফর্ম টেনশনকে বজায় রাখা, এটা একটা কারণ। ২য় কারণ হচ্ছে তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো যে এই যে নাম্বার 5 দিয়ে বোঝানো হচ্ছে, এই অংশটা কিন্তু একটা ড্রাফটিং জোন। আমাদের রোভিং ফ্রেমে আমরা যেরকম ড্রাফটিং জোন দেখেছি, এখানেও কিন্তু এটা একটা হচ্ছে ড্রাফটিং জোন এবং এই ড্রাফটিং জোনটা কিন্তু ভূমির সমান্তরালে নাই। এটা আমাদের রোভিং ফ্রেমেও একটুখানি হচ্ছে অ্যাঙ্গেল থাকে এবং রিং ফ্রেমে হচ্ছে আরো অ্যাঙ্গেল থাকে। এই অ্যাঙ্গেলটার মোটামুটি ইনক্লাইনেশনটা হচ্ছে অ্যারাউন্ড 45 থেকে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে এই রিং ফ্রেমের ক্ষেত্রে ড্রাফটিং জোনটা বসানো হয়। এই অ্যাঙ্গেল ফর্ম করে ফ্লোরের সাথে, অর্থাৎ হচ্ছে আমাদের আ তোমার হচ্ছে আনুভূমিকের সাথে, হ্যাঁ? প্যারালাল ভূমির যে সমান্তরাল লাইন হবে সেটার সাথে হরাইজন্টাল লাইনের সাথে হচ্ছে 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে হচ্ছে ড্রাফটিং জোনটাকে বসানো হয়। তো আমি যখন রোভিংটাকে ফিড দিচ্ছি ড্রাফটিং জোনে, তখন আমার মাথায় ওই উদ্দেশ্যটা থাকে যে ড্রাফটিং জোন যেহেতু 45 ডিগ্রি অ্যাঙ্গেল করা, আমি আমার এই গাইড রেলটাকে এমন একটা পজিশনে বসাবো যেন গাইড রেল পাস করে যখন রোভিংটা আসবে, রোভিংও যেন ওই আ সেইম 45 ডিগ্রি অ্যাঙ্গেল নিয়ে তারপরে যেন সে ড্রাফটিং জোনের ভিতরে আসে। সুতরাং গাইড রেলের ২ টা কাজ। একটা কাজ হচ্ছে রোভিং এর মধ্যে প্রপার টেনশনটাকে বজায় রাখা এবং ২য় কাজ হচ্ছে এই ড্রাফটিং জোনটা যেরকম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখা আছে, রোভিংটাকেও ঠিক ওরকম অ্যাঙ্গেলেই হচ্ছে ড্রাফটিং জোনের মধ্যে ফিট দেওয়া। এটাই হচ্ছে আমাদের গাইড রেইলের কাজ। আশা করি বুঝতে পেরেছো। না বুঝে থাকলে আমাকে প্রশ্ন করো। তারপরে হচ্ছে নাম্বার 5, এটা হচ্ছে ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট। ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট নিয়ে আসলে আর নতুন করে কিছু বলার নাই। কারণ হচ্ছে আ ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট আমরা এখানে হচ্ছে যেটাকে দেখতে পাচ্ছি। তো এই ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট এর আগে কিন্তু আমরা ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট সম্পর্কে জানতাম, যেটা ছিল হচ্ছে ওই ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট আমরা পড়েছিলাম রোভিং ফ্রেমে।
এবং রোভিং ফ্রেমে আমরা যে ড্রাফটিং জোনটা পড়েছি, ওই ড্রাফটিং জোনে কিন্তু হচ্ছে যে কম্পোনেন্ট গুলি আমরা জেনেছিলাম, যেমন টপ রোলার, তারপরে হচ্ছে বটম রোলার, টপ অ্যাপ্রন, বটম অ্যাপ্রন, ক্রেডেল, নোজ বার, তারপর হচ্ছে স্পেসার, কন্ডেন্সার, এই সমস্ত কম্পোনেন্ট গুলা কিন্তু ঠিকঠাক ওই কম্পোনেন্ট গুলি হচ্ছে আমাদের রিং ফ্রেমে পাওয়া যাবে। হয়তোবা পার্থক্য হবে হচ্ছে এইটুকুই যে কিছুটা তোমার হচ্ছে কি বলে আকৃতিতে ছোট, কিন্তু এই কম্পোনেন্ট গুলি আমরা রোভিং ফ্রেমের মতো করে ঠিক রিং ফ্রেমেও ড্রাফটিং জোনে আমরা পেয়ে যাব, এবং এখানেও কিন্তু তাদের কাজ একই হবে, শুধু হচ্ছে আকৃতিতে কিছুটা পার্থক্য হতে পারে। বাকি ড্রাফটিং জোনের প্রত্যেকটা কাজ এবং প্রত্যেক কম্পোনেন্টের কাজ এখানে সেম। আর যদি বলি ওভারঅল ড্রাফটিং অ্যারেঞ্জমেন্টের কাজ কি, এটা তো আমরা আরো ভালো করে জানি যে ওভারঅল ড্রাফটিং অ্যারেঞ্জমেন্টের কাজ হচ্ছে আমাদের আহ কি বলা যায় মাস পার ইউনিট লেংথের রিডাকশন ঘটানো। সোজা কথায় হচ্ছে ম্যাটেরিয়ালটাকে ঠিক একটা ম্যাটেরিয়ালকে থিন করে ফেলা, ক্রস সেকশনের মধ্যে ফাইবারের সংখ্যাকে কমিয়ে ফেলা, মাস পার ইউনিট লেংথে রিডাকশন ঘটানো, এগুলোই কিন্তু হচ্ছে আমার ড্রাফটিং অ্যারেঞ্জমেন্টের কাজ। একই জিনিস বিভিন্ন ভাবে প্রকাশ করা যায়। আচ্ছা, নাম্বার 5 হচ্ছে আমাদের হয়ে গেল। নাম্বার 6, নাম্বার 6 হচ্ছে ড্রাফটেড ফাইবার স্ট্র্যান্ড। এখানে লেখাটা একটু ভুল আছে, এখানে ট্র্যান্ড লেখা, একটা এস হবে টি এর আগে, স্ট্র্যান্ড হবে। অর্থাৎ ওই যে আমরা ড্রাফটিং জোনে যে রোভিংটা প্রবেশ করলো, এই রোভিংটা তো আবার ড্রাফটিং জোন থেকে বের হবে, তখন ওটাকে বলা হবে হচ্ছে ড্রাফটেড ফাইবার স্ট্র্যান্ড। যদিও ড্রাফট হয়ে বের হবে, তখন কিন্তু সেটা আর দেখতে ড্রাফট রোভিং এর মতো মোটা থাকবে না, বরঞ্চ ইয়ার্নের মতো চিকন হয়ে সে ড্রাফটিং জোন থেকে বের হয়ে আসবে। তো যেই ম্যাটেরিয়ালটা ড্রাফটিং জোন থেকে বের হয়ে আসবে তাকেই বলা হবে হচ্ছে ড্রাফটেড ফাইবার স্ট্র্যান্ড। এটা হচ্ছে নাম্বার 6। তো নাম্বার 7 যেটা, সেটা হচ্ছে থ্রেড গাইড। তো এটার জন্য আমাদেরকে একটু ভিডিওতে আমরা যাব। এখানে যদি একটু দেখিয়ে নিই, এই যে ছোট্ট একটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে আমাদের থ্রেড গাইড। তো 7 এর জন্য আমরা একটা ভিডিওতে যাচ্ছি। এর আগে 1 থেকে 6 পর্যন্ত যদি আমাদের সমস্যা থাকে তাহলে সেটা বলে ফেলতে পারো। 1 থেকে 6 পর্যন্ত যদি কোনো কম্পোনেন্ট না বুঝে থাকো। আচ্ছা, তো এখানে আমরা হচ্ছে আচ্ছা, এখানে আমরা যে কম্পোনেন্টটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় হচ্ছে কনডেন্সার। ওই যে ড্রাফটিং জোনে হচ্ছে ম্যাটেরিয়ালকে প্রবেশ করানোর আগে আমরা একটা কনডেন্সার ব্যবহার করেছিলাম রোভিং ফ্রেমেও। তো রোভিং ফ্রেম যেহেতু আমরা এখানে স্লাইভার ইনপুট দেই, ঠিক আছে? তো ওই স্লাইভারটা ইনপুট দেওয়ার কারণে হচ্ছে যে স্লাইভারটাকে আমরা ইনপুট দিব, ওই স্লাইভারটা কিন্তু আকৃতিতে বড় রোভিং এর চাইতে, সেজন্য ওখানে কন্ডেন্সারটাও একটু বড় আকৃতির ছিল। এখানে যেহেতু আমরা রোভিং ফিড দিচ্ছি, তো রোভিংটাও সেই কারণে হচ্ছে কন্ডেন্সারটা ছোট। এই বাকি কাজ একই। আমরা যদি চিন্তা করি কন্ডেন্সারের কাজটা কি, ওই রোভিং ফ্রেমে কন্ডেন্সারের যে কাজ ছিল এখানেও ঠিক সেই একই কাজ। তো এটা হচ্ছে বটম রোলার, একটা দুইটা তিনটা, তিনটা বটম রোলার। তো পাশের টপ ওয়েটিং আর্মের সাথে টপ রোলারও দেখা যাচ্ছে। এইটার টপ রোলার গুলো উপরে উঠায় রাখা আমরা একটু পরেই দেখবো। আরেকটা কম্পোনেন্ট যেটা আমরা রোভিং ফ্রেমে পড়েছিলাম কিন্তু তখন দেখানো সম্ভব ছিল না, সেটা হচ্ছে নোজ বার। আমাদের এখানে কিন্তু নোজ বার আছে, এই যে এটাই হচ্ছে নোজ বার।
তীর চিহ্ন দিয়ে যেটা বোঝানো হচ্ছে এটাই নোজ বার। তার মানে একদম হচ্ছে আ বটম রোলারের সাথেই, বটম রোলারের ঠিক সামনেই হচ্ছে নোজ বার থাকবে। আর এখানে যে কালো অ্যাপ্রনটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বটম অ্যাপ্রন। এটা বটম অ্যাপ্রন। এটা হচ্ছে টপ অ্যাপ্রন। টপ রোলারের গায়ে, টপ অ্যাপ্রন। আর এটা হচ্ছে টপ রোলার এবং টপ রোলার হচ্ছে সবসময় রাবার কোটেড থাকে। ভিতরে ঠিকই স্টেনলেস স্টিল আছে। কিন্তু উপরে কিন্তু হচ্ছে রাবার কোটেড। এই যে গোলাপি রঙের মতো দেখা যাচ্ছে রাবার কোটেড। ১ম বার ম্যানুয়ালি হচ্ছে এই কাজটা করতে হয়। ম্যানুয়ালি ১ম বার। এরপরে উনি হচ্ছে টপ ওয়েটিং আর্মটা নিচে নামিয়ে দিলেন। মেশিন চালু করে দেয়া হলো। মেশিন চালু করে দেয়া হলো। এখন কিন্তু রোলার গুলি ঘুরতেছে। রোলার ঘুরতেছে এবং রোলার যেহেতু ঘুরতেছে আমরা কিন্তু আগেই রোলারের মাঝখানে হচ্ছে রোভিং বসায় রাখছিলাম। তাহলে নিশ্চয়ই রোভিংটাও কিন্তু হচ্ছে সামনের দিকে পাস হচ্ছে। রোভিংটাও কিন্তু সামনের দিকে পাস হচ্ছে। কিন্তু রোভিং যে সামনের দিকে পাস হচ্ছে আমরা কিন্তু আ কোনো ফাইবারকে বের হয়ে আসতে দেখতেছি না। এটা কিন্তু একটা খেয়াল করার মতো বিষয়। যে আমরা দেখেছি যে মেশিন চালু এবং এটাও দেখেছি যে আ রোভিং হচ্ছে আমরা টপ এবং বটম রোলারের মাঝখানে এনে রেখেছিলাম আগে থেকেই। কিন্তু মেশিন চালু হওয়া সত্ত্বেও আমরা কিন্তু কোনো রোভিংকে হচ্ছে বাইরের দিকে আসতে দেখছি না। তো এই রোভিংকে বাইরের দিকে আসতে না দেখার আসলে কারণটা কি? কারণটা কি সেটাই এখন একটু আগে ব্যাখ্যা করি এরপরে আমরা ইয়ার্ন গাইডে যাবো। খেয়াল করে দেখো এখানে ড্রাফটিং জোনের নিচেই একটা নীল রঙের পাইপ দেখা যাচ্ছে। নীল রঙের পাইপ। এই পাইপটাকে বলা হয় হচ্ছে সাকশন পাইপ। সাকশন পাইপটার শেষ মাথায় আ একটা কানেক্টিং পাইপ কিন্তু এখানে আছে। এই যে এইখানে একটা নীল রঙের পাইপ দেখা যাচ্ছে। তো সাকশন পাইপটার এই নীল রঙের পাইপ দিয়ে গিয়ে এটার মাথায় একটা সাকশন পাম্প থাকে। যেই পাম্পটা সবসময় হচ্ছে এয়ারকে সাকশন করতে থাকে। তো সাকশন পাম্পের যে এয়ারটাকে তারা সাকশন করে নেয়, সেই এয়ারটা আসলে মূলত এই কানেক্টিং পাইপ হয়ে এই সাকশন পাইপে চলে আসে। আর এই সাকশন পাইপের এখানে দেখো ছোট, ছোট ছিদ্র আছে কিছু। যেমন এই যে এইটা একটা এবং এই ছিদ্রগুলি টপ রোলার, বটম রোলার যেখানে আছে ঠিক তার নিচেই এই ছিদ্রগুলি বসানো। এটা একটা সাকশন স্লট, এটা একটা সাকশন স্লট। এটার নিচেও আছে কিন্তু বোঝা যাচ্ছে না। এই যে এটা একটা সাকশন স্লট, ওটা একটা সাকশন স্লট। ঠিক আছে? এগুলা হচ্ছে একেকটা সাকশন স্লট। এই সাকশন স্লট গুলি দিয়ে সবসময় হচ্ছে এয়ার সাকশন হতে থাকে। সবসময় এয়ার সাকশন হতে থাকে। তো তার মানে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো যে উত্তরটা কি? যে এই যে এখন মেশিন চালু আছে আমরা কিন্তু রোভিং ফ্রেমের সরি আমরা কিন্তু এখানে ড্রাফটিং রোলারের ভিতরে রোভিং আছে। কিন্তু কোন রোভিংকে আমরা বাইরে বের হতে দেখছি না। কেন? কারণ হচ্ছে যেই মাত্রই টপ আর বটম রোলার থেকে ড্রাফটেড ফাইবার গুলি বের হচ্ছে, তারা বাইরে আসার আগেই এই সাকশন স্লটে যেহেতু ক্রমাগত এয়ারের সাকশন হচ্ছে, সে ওই সাকশনের ফলে মেশিনের ভিতরে আলাদা করে একটা জায়গায় তারা জমা হয়ে যায়। এই জমা হয়ে যাওয়ার কারণে হচ্ছে ফাইবার গুলি বাইরে আসতে পারে না। তারা এই সাকশন স্লটের সাথে ভিতরে ঢুকে পড়ে। তারা আর বাইরে বের হতে পারে না। আশা করি বুঝতে পারছো। এখানে খুব একটা বোঝা যাচ্ছে না। আরেকটু সামনে গেলে অল্প, অল্প বোঝা যাবে যে ফাইবার গুলি যে আসলেই যাচ্ছে। তোমরা এদিকে খেয়াল রাখো দেখবা যে টের পাওয়া যাবে। এখান দিয়ে ফাইবার যাচ্ছে। হ্যাঁ, এই যে এখন টের পাওয়া যাচ্ছে অল্প, অল্প। এই যে এই ফাইবার দেখা যাচ্ছে এখানে। এগুলা কিন্তু এই ড্রাফটেড হয়ে যাওয়া ফাইবার গুলি সাকশন স্লট হয়ে চলে যাচ্ছে। আচ্ছা এখন আ আমরা আসলে যেটা দেখার জন্য আসলে যে এখানেও ফাইবার দেখা যাচ্ছে আরেকটু। তো এরকম ফাইবার যেতে থাকবে সাকশন স্লট ধরে।
তো যেটা দেখার জন্য আসছিলাম প্রথমত হচ্ছে এখানে এই যে এখানে একটা গোলাকৃতির কম্পোনেন্ট দেখা যাচ্ছে, এটাই হচ্ছে আমাদের ইয়ার্ন গাইড। এটাই হচ্ছে ইয়ার্ন গাইড। এটা মাঝখানে ছিদ্র দিয়ে ইয়ার্নটাকে পাস করানো হবে। আর এই ইয়ার্ন গাইডটাকে যে ধরে রেখেছে, এটাকে বলা হয় হচ্ছে সাপোর্টিং আর্ম। এই কম্পোনেন্টটাকে বলা হয় হচ্ছে সাপোর্টিং আর্ম, এবং সাপোর্টিং আর্ম যে একটা গাইডকে ধরে রেখেছে, এটাকে বলা হয় হচ্ছে ইয়ার্ন গাইড। তো সাপোর্টিং আর্ম এবং ইয়ার্ন গাইড এই দুয়ে মিলে দুইটাকে একসাথে বলা হয় হচ্ছে ল্যাপেট। এই দুইটাকে একসাথে সাপোর্টিং আর্ম এবং ইয়ার্ন গাইড এই দুইটাকে একসাথে বলা হয় হচ্ছে ল্যাপেট। তো এই ল্যাপেটের মধ্যেই সাপোর্টিং আর্ম থাকে এবং সাপোর্টিং আর্মের সামনেই একটা ইয়ার্ন গাইড থাকে। একই সাথে আমি তোমাদেরকে আরেকটা কম্পোনেন্টের দিকে নজর দেওয়াবো, সেটা হচ্ছে যে ভদ্রলোকের হাতে খুব সূক্ষ্ম একটা কম্পোনেন্ট দেখা যাচ্ছে, খুবই ছোট্ট একটা কম্পোনেন্ট। এটাকে বলা হয় হচ্ছে ট্রাভেলার, TRAVELER, ট্রাভেলার, যে ট্রাভেল করে। তো এই ট্রাভেলারই হচ্ছে কিন্তু আমার ইয়ার্নে টুইস্ট দেওয়ার জন্য মূল কম্পোনেন্টই হচ্ছে এই ট্রাভেলার। তো আমরা দেখি ট্রাভেলারটাকে। স্যার, হ্যাঁ বলো। সাপোর্টিং আর্ম আর ইয়ার্ন গাইড একত্রে কি জানি বলা হয় বললেন? ল্যাপেট, জি স্যার। LAPPET, ল্যাপেট বলা হয় তাদেরকে একত্রে। তো আর ভদ্রলোকের হাতে যেই হচ্ছে কম্পোনেন্টটা, যে এখানে ছোট্ট একটা কম্পোনেন্ট ওনার হাতে আছে, এটাকে বলা হয় হচ্ছে তোমার ট্রাভেলার, এবং এটাই আমাদের রিং ফ্রেমের টুইস্টিং এলিমেন্ট হচ্ছে এই ট্রাভেলার। তো ট্রাভেলার ছাড়া আরো দুইটা কম্পোনেন্ট আমাদের হচ্ছে পরিচিত হওয়া বাকি। একটা হচ্ছে স্পিন্ডেল, আর একটা হচ্ছে রিং। এখানে হচ্ছে তোমরা এই যে গোল চাকতিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের রিং। এই যে এই গোল যে চাকতিটা দেখতে পাচ্ছ, এটা একটা এই স্টেনলেস স্টিলের চাকতিটাকেই বলা হয় হচ্ছে রিং, এবং এই ট্রাভেলারকে এই রিং এর উপরে বসায় দেওয়া হয়। উনি ট্রাভেলারটাকে রিং এর উপরে বসানোর চেষ্টা করে যাচ্ছে। হ্যাঁ, এই তো হয়ে গেল। আর হচ্ছে এই রিং এর মাঝখান দিয়ে একটা ভার্টিক্যাল শ্যাফট চলে আসছে, দেখো এই যে এটাকেই বলা হচ্ছে স্পিন্ডেল। তো স্পিন্ডেল শব্দটার সাথে কিন্তু আমাদের যে আজকে প্রথম পরিচয় হলো তা কিন্তু না। স্পিন্ডেলটাকে তো আমরা আগে থেকেই চিনি, কারণ হচ্ছে এর আগে আমরা রোভিং ফ্রেমে স্পিন্ডেল পড়েছি। তো রোভিং ফ্রেমের স্পিন্ডেলের যেই কাজ, এই স্পিন্ডেলেরও সেই একই কাজ। এখানে আমরা হচ্ছে একটা দেখতে পাচ্ছি যে মেশিনের, এটাও একটা রিং ফ্রেম, এটাও একটা ল্যাব টাইপ মেশিন, এবং এই ল্যাব টাইপ মেশিনের মধ্যে এখানেও হচ্ছে আমরা স্পিন্ডেলকে দেখতে পাচ্ছি। তো স্পিন্ডেল চিনতে পারছো কিনা, কারণ ডান দিকের ৩টা প্যাকেজ আছে, এই প্যাকেজগুলোকে বলা হয় রিং ববিন। বাম দিকের গুলিতে প্যাকেজ নাই, এই কারণে ওখানে স্পিন্ডেলকে দেখা যাচ্ছে, কারণ প্যাকেজকে আসলে আমরা স্পিন্ডেলের উপরেই বসিয়ে থাকি। এই পুরা লাঠির মতো অংশটাই হচ্ছে স্পিন্ডেল, এই উপর থেকে শুরু করে একদম নিচে পর্যন্ত। স্যার, ট্রাভেলারটা কি স্যার? ট্রাভেলার নিয়ে এখনো বিস্তারিত কথা বলিনি। ট্রাভেলার হচ্ছে টুইস্টিং এলিমেন্ট, সে টুইস্ট দিবে, এবং ট্রাভেলারটাকে হচ্ছে রিং এর উপরে বসানো হয়। এই তথ্যটাই আমরা এখন পর্যন্ত বলেছি, এই দুইটা লাইন ট্রাভেলার সম্পর্কে। তো স্পিন্ডেল হচ্ছে এই উপর থেকে শুরু করে এই নিচ পর্যন্ত যেই লাঠির মতো দেখা যাচ্ছে, এটাই হচ্ছে স্পিন্ডেল। এবং স্পিন্ডেলের হচ্ছে উপরের পোর্শনটা ঘুরে, মোটর ঘুরলে, মেশিন চালু হলে এই এইটুক পোর্শন হচ্ছে ঘুরতে থাকে। আর এই স্পিন্ডেলের এই ঘূর্ণায়মান অংশটাকে বলা হয় হচ্ছে স্পিন্ডেল ব্লেড। এই স্পিন্ডেল ব্লেডটা যখন ঘুরে, স্পিন্ডেল ব্লেডের উপরে যদি রিং ববিন বসানো হয়, তখন এই রিং ববিনটাও কিন্তু ঘুরতে থাকে। আসলে এই রিং ববিন ঘুরানোটাই হচ্ছে মূল স্পিন্ডেলের কাজ। আশা করি আমরা স্পিন্ডেলটা চিনতে পেরেছি এবং তার কাজ সম্পর্কে জানতে পেরেছি। তো এইটুকুই এখান থেকে। আমরা হচ্ছে
পরবর্তী যে ভিডিওটা আছে সেই ভিডিওতে চলে যাই। আবার হ্যাং করছে। আসছে। আচ্ছা, তো এখানে আমরা তো এই তো, তার মানে এটা হচ্ছে আমাদের স্পিন্ডল। এখন এই স্পিন্ডলের চারপাশে হচ্ছে রিং এখানে, আর রিং এর উপরে এখানে ছোট্ট করে ট্রাভেলার আছে। এখন হচ্ছে ভদ্রলোক একটা ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং শুরু করবেন, ইয়ার্ন তৈরি করা শুরু করবেন। তো প্রত্যেকবার নতুন যখন হচ্ছে প্যাকেজ বসাতে হয় তখনও ওয়ার্কারদেরকে ম্যানুয়ালি এই কাজটা করতে হয়। এখন তিনি যে কাজটা করবেন আমরা দেখি। ওদিক দিয়ে রোভিং কিন্তু ঠিকই সাকশন হয়ে চলে যাচ্ছে। আচ্ছা, এখানে দেখো সবার প্রথমে ইয়ার্নটাকে নিয়ে এই ট্রাভেলারের ভিতরে পরিয়ে দেওয়া হবে। ট্রাভেলারের নিচ দিয়ে একটু জায়গা থাকে, ট্রাভেলারটা যার উপরে বসানো তাকে বলা হয় হচ্ছে রিং। ট্রাভেলারটা যার উপরে বসানো তাকে বলা হচ্ছে রিং। এখন আমরা ইয়ার্নটাকে নিয়ে এই ট্রাভেলারের নিচ দিক দিয়ে পাস করাবো, অর্থাৎ ট্রাভেলারের মাঝখান দিয়ে আমি ইয়ার্নটাকে চালাবো। এই তো, এখন কিন্তু আমার ইয়ার্নটা ট্রাভেলারের মাঝখানে চলে আসলো। স্পিন্ডেল কিন্তু ঘুরছে, এবং স্পিন্ডেলের কিন্তু এই অবস্থায় তার আরপিএম, মনে করো যদি কমার্শিয়াল মেশিন হয়, ইন্ডাস্ট্রিয়াল মেশিন, তাহলে স্পিন্ডেল আরপিএম কিন্তু 15,000, 16,000, 18,000ও হতে পারে। যদি 12,000ও হয় তাহলেও তার মানে কিন্তু সেকেন্ডে 200 বার সে ঘুরছে। হ্যাঁ, যে 12,000 পার মিনিট আরপিএম, 15,000 আরপিএম, তার মানে 250 বার ঘুরছে সেকেন্ডে। ঠিক আছে? তো প্রচন্ড গতিতে ঘুরতে থাকে। ল্যাপ টাইপ মেশিন হলে একটু কম ঘুরবে, হয়তো 5,000, 6,000, 7,000 আরপিএম থাকবে। 6,000 আরপিএম মানেও কিন্তু সেকেন্ডে সে 100 বার ঘুরছে নিজ অক্ষের চারিদিকে। এই, তার মানে হচ্ছে স্পিন্ডেলের উপরে প্যাকেজটাকে ঘুরানো হলো। তাহলে ইয়ার্নের এক মাথা, নিচের মাথা কিন্তু প্যাকেজের গায়ে আটকানো, খেয়াল রেখো এই কথাটা। ইয়ার্নের এক মাথা প্যাকেজের গায়ে আটকানো এবং ইয়ার্নটা ট্রাভেলার হয়ে তারপরে আসছে, এটা খেয়াল রেখো। এখন ইয়ার্নটাকে এই যে হচ্ছে ইয়ার্ন গাইড ছিল, এই ইয়ার্ন গাইডের মাঝখান দিয়ে আমি পাস করাবো। হয়ে গেল। এবং মেশিনে অবশ্যই ইয়ার্ন গাইডটা স্পিন্ডেলের অক্ষ বরাবর ঠিক উপরে থাকবে। স্পিন্ডেলের অক্ষ যেখানে, ইয়ার্ন গাইডটাও কিন্তু স্পিন্ডেলের অক্ষ বরাবর ঠিক উপরেই হচ্ছে এই ইয়ার্ন গাইডটা থাকবে। ইয়ার্ন গাইডও নিয়ে আসা হলো, তার মানে ইয়ার্ন প্রথমে সবার নিচে শুরু হয়েছিল প্যাকেজ থেকে, প্যাকেজ থেকে সে গেল ট্রাভেলারে, ট্রাভেলার থেকে সে আসলো হচ্ছে ইয়ার্ন গাইডে। এই ইয়ার্ন গাইড থেকে তাকে আমরা ড্রাফটিং জোনে ছেড়ে দিব। এই তো ড্রাফটিং জোনে ছেড়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, প্রথমবার ব্যর্থ হয়েছেন তিনি। তিনি আসলে সাধারণত এই কাজ করে অভ্যস্ত না, বোঝাই যাচ্ছে। এই কাজটা খুব ভালো পারে হচ্ছে ওয়ার্কাররা, কারণ তারা এই কাজটা করে এতই অভ্যস্ত যে মানে চোখের পলকে তারা হচ্ছে পিসিং করে ফেলে, এবং মানে তাদের মিস হয় না সাধারণত। আমি নিজেই 5-6 বার করলে একবার হয় আর কি, বাকি 5 বার 6 বার মিস হয়। তো ওয়ার্কারদের ক্ষেত্রে হচ্ছে তারা যেহেতু এই কাজটা করে অভ্যস্ত, খুবই মানে অসম্ভব দ্রুততার সাথে তারা এই কাজটা করতে পারে। এবার হয়েছে। তো এখানে আসলে ছেড়ে দেওয়ার কারণ কি? যে ড্রাফটিং জোনের মধ্যে ইয়ার্নটাকে ছেড়ে দেওয়ার কারণ কি? ড্রাফটিং জোনে আসলে ইয়ার্ন ছেড়ে দেওয়ার কারণ হচ্ছে তোমার ড্রাফটিং জোনের মধ্যে তো রোভিং থেকে আসা ফাইবার ক্রমাগত আসছেই ড্রাফট হয়ে, হয়ে। যখন আমি প্যাকেজের ইয়ার্নের সাথে এই জায়গায় ফাইবারের একটা সংযোগ তৈরি করে দিব, তখন হচ্ছে এই, এই নতুন ড্রাফটেড ফাইবার গুলি ওই যে আমি ইয়ার্নটা দিলাম সেই ইয়ার্নের সাথে ক্রমাগত টুইস্ট হতে থাকবে এবং টুইস্ট হয়ে নিচে পেঁচাতে থাকবে। নিচের যেই প্যাকেজ ছিল সেই প্যাকেজের সাথে পেঁচাতে থাকবে। অর্থাৎ প্যাকেজের সাথে এই ফাইবারের একটা সংযোগ তৈরি করার জন্য আমাকে একটা আলাদা ইয়ার্ন কিন্তু ব্যবহার করা লাগবে।
ফ্যাক্টরিতেও যিনি পিসিং করবেন তার হাতেও একটা আলাদা করে ইয়ার্নের প্যাকেজ থাকে। ওখানে এক্সট্রা ইয়ার্ন থাকে। সেই ইয়ার্নটাকে তিনি হচ্ছে ব্যবহার করে আ তারপরে হচ্ছে তিনি এই সংযোগটা ঘটায় দেন। এটাকে আমরা বলি পিসিং করা। এই পিসিংটা তিনি করে থাকেন। এখন কিন্তু দেখো আ ইয়ার্ন এই যে বের হয়ে আসছে ড্রাফটিং জোন থেকে এবং ড্রাফটিং জোন থেকে ইয়ার্নটা বের হয়ে আসছে ঠিক এবং কিন্তু সে সাকশন স্লটের ভিতরে যাচ্ছে না। কিন্তু যখনই এই ইয়ার্নটা ব্রেক করবে, তখনই কিন্তু রোভিং গুলি ড্রাফট হয়ে সাকশন স্লটের ভিতরে ঢুকতে শুরু করবে। আসলে এই সাকশনের যে মেকানিজম এটা এইজন্যই আ তোমার হচ্ছে তৈরি করা হয়েছে। যেন কোন একটা ইয়ার্ন ছিঁড়ে গেলে আমার রোভিং গুলি বাইরে বের না হয়ে আসে। এবং এখানে আরেকটা কথা বলে রাখা জরুরি সেটা হচ্ছে যদি প্রোডাকশন এর সময় ইয়ার্ন ছিঁড়ে যায়, তাহলে কিন্তু যখন ইয়ার্ন ছিঁড়ে যায় তখন কিন্তু আমাদেরকে কখনোই আ হচ্ছে মেশিন বন্ধ করা যাবে না। টোটাল মেশিন অর্থাৎ পুরা মেশিনটাকে কিন্তু আমাকে বন্ধ করা যাবে না। কারণ এখানে হয়তো মাত্র ৬ টা স্পিন্ডেল দেখতে পাচ্ছ। কমার্শিয়াল মেশিনে কিন্তু একই মেশিনে একটা মেশিনেই ১,০০০ স্পিন্ডেল থাকে, ১২০০ স্পিন্ডেল থাকে, ১৮০০ প্লাস স্পিন্ডেলও থাকে। তার মানে আ তুমি যদি একটা ইয়ার্ন ছিঁড়ে যাওয়ার জন্য পুরা মেশিন বন্ধ করে দাও, তাহলে কিন্তু ওই ১২০০ স্পিন্ডেল একদমই একবারে বন্ধ থাকবে। একবারে বন্ধ থাকবে। ঠিক আছে? তো তার মানে তখন সবগুলো স্পিন্ডেলের প্রোডাকশন কিন্তু বন্ধ হয়ে বসে থাকবে। এইজন্য রিং ফ্রেমে কখনোই একটা ইয়ার্ন ব্রেকের জন্য পুরা মেশিনকে বন্ধ করা হয় না। মেশিনের মতো চলতে থাকে, রোভিং ওয়েস্ট হতে থাকে। হলেও সমস্যা নেই। এই রোভিং ড্রাফটেড ফাইবার গুলি তো সাকশন হয়ে আলাদা করে জমা হচ্ছে, যেগুলিকে আমি রিইউজ করতে পারবো, সমস্যা নেই। যদিও এই ইয়ার্ন বানানোর জন্য হয়তো আমি তাকে রিইউজ করতে পারবো না। কিন্তু হচ্ছে অন্য ইয়ার্ন বানানোর জন্য ওই ফাইবার গুলিকে, ওই ওয়েস্ট গুলিকে রিইউজ করা যাবে। আ তো যেটা বলছিলাম যে আসলে এই কারণেই যেন রিং হচ্ছে ইয়ার্ন ছিঁড়ে গেলে ওয়ার্কার আসার আগ পর্যন্ত তো রোভিং ওয়েস্ট হতে থাকবে। সেই ওয়েস্টেড রোভিং গুলি যাতে কখনোই আকাশে বাতাসে না ভাসে। কারণ বাতাসে ভাসলে সেটা ফ্লাই তৈরি করবে। নতুন আরেকটা রোভিং এর উপরে গেলে ইভেননেস নষ্ট হবে। অন্য একটা ইয়ার্নের গায়ে গিয়ে পড়লে ইভেননেস নষ্ট হবে। এরকম যেন না হয় এইজন্যই হচ্ছে সাকশন অ্যারেঞ্জমেন্ট টা রাখা হয়েছে। ড্রাফটিং রোলারের দিকেও তোমরা খেয়াল করতে পারো। দেখবা যে ফ্রন্ট রোলারটা অনেক জোরে ঘুরে, মিডল রোলারটা একটু কম, ব্যাক রোলারটা আরো কম। এখানে কিন্তু ইয়ার্ন ঠিকই আছে কিন্তু দেখা যাচ্ছে না। এত জোরে ঘুরে যে হচ্ছে ইয়ার্নটাকে টের পাওয়া যাচ্ছে না। তো এখন আমরা একটু কথা বলি যে ইয়ার্নের মধ্যে আসলে টুইস্ট কিভাবে হয়। এখানে টুইস্টিং মেকানিজমটাও আসলে ঠিক রোভিং ফ্রেমের মতোই। রোভিং ফ্রেমে ফ্লায়ার যেই কাজটা করে, আমার রিং ফ্রেমে হচ্ছে ট্রাভেলারটাও ঠিক একই কাজ করে। সেটা কি? ইয়ার্নের এক প্রান্ত কিন্তু উপরে ড্রাফটিং জোনে আটকানো এবং ইয়ার্নের আরেক প্রান্ত কিন্তু নিচে প্যাকেজের গায়ে আটকানো। এবং প্যাকেজে যাওয়ার আগে ইয়ার্নটা কিন্তু ট্রাভেলার হয়ে তারপরে সে প্যাকেজে গেল। যখন আমি স্পিন্ডল ঘুরালে প্যাকেজ ঘুরতে শুরু করবে, তখন প্যাকেজ ঘুরার সাথে, সাথে কিন্তু ট্রাভেলারটাও ঘুরতে শুরু করবে। কারণ প্যাকেজের থেকে ইয়ার্ন বের করার পরে আমি ট্রাভেলার হয়ে তারপরে উপরে নিয়েছি। সুতরাং স্পিন্ডল ঘুরলে প্যাকেজ ঘুরবে, প্যাকেজ ঘুরলে ট্রাভেলারটাও ঘুরতে শুরু করবে। তখন জিনিসটা হবে এইরকম। ইয়ার্নের এক প্রান্ত উপরে ড্রাফটিং জোনের মধ্যে আটকানো, আর নিচের প্রান্তটা হচ্ছে প্যাকেজের গায়ে আটকানো। মাঝপথে ট্রাভেলার করবে কি? মাঝপথে ট্রাভেলারটা এই ইয়ার্নটাকে ধরে রিং এর উপর দিয়ে হচ্ছে সে দৌড়াবে এবং হচ্ছে ইয়ার্নটাকে চারপাশ দিয়ে হচ্ছে এরকম ঘুরায় নিয়ে আসবে প্যাকেজের চারপাশে। যেহেতু উপরেও আটকানো, নিচেও আটকানো, সুতরাং মাঝখান থেকে যখন এই ট্রাভেলার এসে ইয়ার্নটাকে ঘুরাবে, ট্রাভেলারের একেকটা ঘূর্ণন এই ইয়ার্নের মধ্যে একেকটা টুইস্ট হচ্ছে নিয়ে আসবে। এভাবেই হচ্ছে ফ্লায়ার যেরকম রোভিং এ টুইস্ট দেয় ঠিক তেমনি ভাবে একই পদ্ধতিতে আমার এখানেও ট্রাভেলার হচ্ছে রিং এর উপর দিয়ে দৌড়াতে থাকবে এবং ইয়ার্নটাকে ঘুরায় ঘুরায় টুইস্ট দিতে থাকবে। তো ট্রাভেলার হচ্ছে এখানে টুইস্টিং এলিমেন্ট। ট্রাভেলার তো আমরা দেখেছি খুবই ছোট্ট একটা ডিভাইস। তুমি মনে করো ১২০০ স্পিন্ডেলের মেশিন কিনছো ১.৫ কোটি টাকা দিয়ে, কিন্তু কোনো কারণে মেশিনের সাথে ট্রাভেলার আসে নাই। তাহলে কিন্তু তোমার মেশিন বন্ধ, এটা চালাতে পারবা না। যদিও হয়তো ট্রাভেলারের দাম কয়েক পয়সাই হবে না হয়। তো ট্রাভেলার খুবই ছোট্ট জিনিস, খুবই কম দামি জিনিস এবং সূক্ষ্ম জিনিস কিন্তু এটার ভূমিকা কিন্তু অনেক। ট্রাভেলার ছাড়া টুইস্টই দিতে পারবা না তুমি। আরেকটা কম্পোনেন্ট নিয়ে এখানে কথা বলা প্রয়োজন। সেটা হচ্ছে
দেখো এই যে প্যাকেজের উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু ইয়ার্ন পেঁচানো। তো রোভিং ফ্রেমেও একই ছিল, রোভিং ববিনের উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত হচ্ছে ইয়ার্ন পেঁচানো ছিল। তো এই কাজটা আমরা যখন করেছি, যে উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত রোভিং ববিনকে পেঁচানোর যে কাজটা হচ্ছে, যেই কাজটা আমরা হচ্ছে করেছি, তো এই কাজটা আমরা করেছিলাম কিভাবে? আমরা কিন্তু ফ্লায়ারকে উপরে নিচে উঠানামা করাইনি, বরঞ্চ ববিনগুলিকে আমরা উপরে উঠিয়েছি এবং ববিনগুলিকে নিচে নামিয়েছি। সেটার জন্য আমরা একটা ফ্রেম ব্যবহার করেছিলাম, ফ্রেমটার নাম ছিল ববিন রেইল। ববিন রেলটা যদি উপরে উঠতো তাহলে প্যাকেজগুলো উপরে উঠতো, ববিন রেল নিচে নামলে প্যাকেজগুলো নিচে নামতো। এই কাজটা করার জন্য আমাদের এখানে যেই ডিভাইসটা হচ্ছে ব্যবহার করা হয়, ডিভাইস না আসলে এটা মেশিন ফ্রেম। এই ফ্রেমটাকে আমরা বলবো হচ্ছে যে এটা, এই ফ্রেমটাকে আমরা বলবো হচ্ছে রিং রেইল। কেন রিং রেইল? কারণ এই রিং রেলটা হচ্ছে কেবলমাত্র রিং গুলিকে ধারণ করে। এই যে যেমন এইখানে একটা রিং, এটা একটা রিং, এটা একটা রিং। তো রিং রেল হচ্ছে এই রিংটাকে ধারণ করে বলেই এই ফ্রেমটার নাম হচ্ছে রিং রেল। ঠিক আছে? তো এই যে, যে রিং রেলটা আমরা দেখতে পাচ্ছি, এই রিং রেলটা হচ্ছে ক্রমাগত উঠানামা করে। এখানে কিন্তু প্যাকেজও স্থির থাকে, তার নিজের জায়গায় স্থির। কিন্তু রিং রেলটা ক্রমাগত উপরে উঠে এবং নিচে নামে। এই কারণে হচ্ছে ইয়ার্নগুলি উপরেও পেঁচানো হয়, আবার হচ্ছে নিচেও পেঁচানো হয়। আশা করি তোমাদেরকে রিং রেইলের ভূমিকাটাও আমি বুঝাতে পারলাম। তাহলে মোটামুটি এখানেই আমাদের শেষ। স্পিন্ডেল বলেছি, রিং বলেছি আর ট্রাভেলার বলেছি। রিং এর কাজ কি? রিং এর কাজ আর কিছুই না। রিং আসলে ট্রাভেলারের রোটেট করার রাস্তাটাই হচ্ছে রিং। ট্রাভেলার যেই পথ দিয়ে হচ্ছে সে মুভ করবে সেই পথটাকেই আমরা বলি হচ্ছে রিং। আর ট্রাভেলারের কাজ কি? ট্রাভেলারের কাজ হচ্ছে আমার এখানে টুইস্ট দিয়ে থাকা। স্পিন্ডেলের কাজ কি? স্পিন্ডেলের কাজ হচ্ছে রিং ববিনকে ঘুরাতে থাকা। ব্যাস, এগুলাই হচ্ছে আমাদের মোটামুটি বেসিক কাজ। এখন হচ্ছে তোমাদেরকে আমি সময় দিচ্ছি 2 মিনিট। তোমাদের কোনো প্রশ্ন থাকলে, এখানে দেখো আমাদের প্রায় 10টা কম্পোনেন্ট, এর বাইরে আমরা হচ্ছে সাকশন স্লট নিয়ে কথা বলেছি, সাকশন পাইপ নিয়ে কথা বলেছি, এর বাইরে আমরা হচ্ছে রিং রেল নিয়ে কথা বলেছি। হ্যাঁ, তো তোমরা দেখো তো কোনো সমস্যা খুঁজে পাও কিনা। 10টা কম্পোনেন্ট একটু পড়ো এবং চিন্তা করার চেষ্টা করো এটার বেসিক কাজটা মনে পড়ে কিনা। মনে না পড়লে আমাকে জিজ্ঞেস করো। 2 মিনিট সময় তোমাদেরকে দেওয়া হলো। স্যার ড্রাফটেড ফাইবার ট্রেন। আচ্ছা, আমি আজানের বিরতিতে যাচ্ছি, তোমার প্রশ্ন জমায় রাখো, আজানের পরে শুনতেছি।
আচ্ছা হ্যাঁ, এবার প্রশ্ন বলো। ড্রাফটেড ফাইবার স্ট্র্যান্ড কিসে? ড্রাফটেড ফাইবার স্ট্র্যান্ড, আচ্ছা এটা হচ্ছে রোভিং। তো ড্রাফট হলো, ড্রাফট হওয়ার পরে যে ম্যাটেরিয়ালটা বের হয়ে আসবে ড্রাফটিং জোন থেকে সেটাই ড্রাফটেড ফাইবার স্ট্র্যান্ড। রোভিং এর সরি, রোভিংটাকে ড্রাফট করার ফলে ড্রাফটিং জোন থেকে যে ম্যাটেরিয়ালটা বের হয়ে আসবে সেটাই ড্রাফটেড ফাইবার স্ট্র্যান্ড। আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আর বোধহয় কোনো প্রশ্ন নাই। তাহলে আমরা পরের টপিকে চলে যাই। আমরা একটু দেখে আসি যে কতটুকু পর্যন্ত পড়া হয়েছে। আমাদের হচ্ছে 1 2 3 4 এটা পড়া হয়েছে, 4 পর্যন্ত। ফোর পর্যন্ত হচ্ছে পড়া হয়েছে। 5 থেকে আমরা শুরু করব, ডিজাইন কনসেপ্টস ইন দ্য স্ট্রাকচার অফ ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট, এটা থেকে শুরু করব। তাহলে কি স্যার রিং ফ্রেমের কাজ কি স্যার ফেক ফেক টুইস্ট দেওয়া? আবার বলো। তাহলে কি স্যার রিং ফ্রেমের কাজটা কি স্যার ফেক টুইস্ট দেওয়া? কার কাজ? রিং ফ্রেম রিং ফ্রেমের কাজ, রিং ফ্রেমের কাজ হচ্ছে মূলত তিনটা: ড্রাফট দেওয়া, টুইস্ট দেওয়া এবং হচ্ছে ওয়াইন্ডিং করা। আচ্ছা, টপিক টপিক নাম্বার 5 যেটা ছিল ডিজাইন কনসেপ্ট ইন, আরে এত ভুলে এলো কেমনে? ডিজাইন কনসেপ্টস ইন ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ হচ্ছে যখন আমাদেরকে মেশিনের একটা ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট ডিজাইন করার চিন্তা করতে হবে, তখন কি কি জিনিস আসলে আমাদের লাগবে। সোজা কথা, একটা ড্রাফটিং অ্যারেঞ্জমেন্টে আমাদের কি কি জিনিসপত্র আছে। আমরা কিন্তু কিছুক্ষণ আগে বলেছি যে রোভিং ফ্রেমের যখন আমরা চ্যাপ্টার পড়ি তখন রোভিং ফ্রেমে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম যে একটা ড্রাফটিং জোনে কি কি কম্পোনেন্ট থাকে। এখানেও হচ্ছে রিং ফ্রেমের ড্রাফটিং জোনেও ঠিক সেম কম্পোনেন্ট গুলি থাকবে, আকৃতিতে একটু হচ্ছে কম বেশি হবে আর কি। তো সেই কম্পোনেন্ট গুলির মধ্যে আহ, আরেকটা পার্থক্য আছে। আমরা যেমন আমাদের বর্তমানে রোভিং ফ্রেম মেশিনের মধ্যে ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট দেখি হচ্ছে 4/4 ড্রাফটিং জোন, 4/4 ড্রাফটিং জোন। এবং একই সাথে কিন্তু আমাদের এর বিপরীতে রিং ফ্রেম যেটা, রিং ফ্রেমে কিন্তু আমরা দেখি হচ্ছে 3/3 ড্রাফটিং জোন। এটা একটা পার্থক্য আছে যে 4/4 আর 3/3 রিং ফ্রেমে। সব রিং ফ্রেমে মোটামুটি এখন 3/3 খুবই কমন। আবার রোভিং ফ্রেমের ক্ষেত্রেও কিন্তু হচ্ছে 4/4 ড্রাফটিং জোন খুবই কমন এখন। তো এই এই জায়গাটুকুই একটু পার্থক্য। আর হচ্ছে আকৃতিতে পার্থক্য, রোভিং ফ্রেমের ড্রাফটিং জোনটা একটু আকৃতিতে বড় হয়, রোলার গুলো আকৃতিতে বড় হয়, স্পেসার গুলো আকৃতিতে বড় হয়, রিং ফ্রেমের গুলো একটু ছোট হয়। এই এছাড়া সব জিনিসপত্র একেবারে সেম, অর্থাৎ এই টপিকটা আমাদের আগে থেকেই পড়া আছে, শুধু কপি পেস্ট করে দিলেই চলবে। এখানে যেমন হচ্ছে, যেমন ধরো বলা আছে ফ্লুটেড স্টিল রোলার, অর্থাৎ হচ্ছে বটম রোলারের কথা বলা হচ্ছে। কারণ বটম রোলার মাগলো হচ্ছে, মাগলো ভাই এটা আবার কে? থাকলো। তো এখন এখানে হচ্ছে আমাদের যেই ফ্লুটেড টপ রোলার গুলো, এটাই হচ্ছে ফ্লুটেড স্টিল রোলার। আর টপ রোলার তো আমরা জানি তিনটা টপ রোলার আছে। এর মধ্যে হচ্ছে
টপ রোলারকে বটম রোলারের উপরে প্রেসার দিয়ে চাপ দিয়ে দেওয়ার জন্য হচ্ছে টপ ওয়েটিং আর্ম আছে একটা। এটা হচ্ছে টপ ওয়েটিং আর্ম। আর ফ্রন্ট জোনে হচ্ছে আমরা ফ্লোটিং ফাইবারকে কন্ট্রোল করার জন্য অ্যাপ্রন ব্যবহার করি। টপ রোলারের জন্য টপ অ্যাপ্রন আর বটম রোলারের জন্য হচ্ছে বটম অ্যাপ্রন। এগুলো আমাদের পরিচিত কথাই। আর টপ অ্যাপ্রনকে টেনশনে রাখার জন্য আমরা ব্যবহার করি হচ্ছে ক্রেডল, এবং বটম অ্যাপ্রনের জন্য এখানে আছে একটা নোজ বার। আর ড্রাফটিং জোনের পিছনে আমাদের লাগবে হচ্ছে একটা কন্ডেন্সার। এগুলা তো মোটামুটি আমরা জানি। আর টপ অ্যাপ্রন আর বটম অ্যাপ্রনের মাঝখানে কিছু স্পেস রাখতে হবে, যে কাজটা হচ্ছে স্পেসার করবে। তো এগুলো আমরা মোটামুটি জানি। ঠিক আগে যে কাজগুলি আমরা পড়েছি সেই একই কাজগুলি এখানেও কাজ করবে। সুতরাং এটা নিয়ে আলাদা করে আর আমাদের কথা বলার প্রয়োজন নাই। টপিক নাম্বার 5 এর পরে আমরা কথা বলবো হচ্ছে টপিক নাম্বার 6 নিয়ে। টপিক নাম্বার 6 নিয়ে আমরা কথা বলবো, যেটা হচ্ছে শোর হার্ডনেস অ্যান্ড হার্ডনেস সিলেকশন ইন টপ রোলার্স। আমাদের হচ্ছে রোভিং ফ্রেম বলি কিংবা রিং ফ্রেম বলি, রিং ফ্রেম প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু একটা হচ্ছে বিষয় হলো যে টপ রোলার গুলি রাবার কোটেড থাকে। আমরা কিছুক্ষণ আগে হচ্ছে ভিডিওতে দেখেও আসছি যে টপ রোলার হচ্ছে রাবার কোটেড ছিল। কিন্তু বটম রোলার গুলি কিন্তু হচ্ছে স্টিল ফ্লুটেড রোলার, বটম রোলার গুলি, আর টপ রোলার গুলি হচ্ছে রাবার কোটেড। তো যে রাবার কোটিংটা আমরা ব্যবহার করি স্টিল রোলারের উপরে, এই রাবার কোটিং এর ক্ষেত্রে হচ্ছে হার্ডনেস একটা ইস্যু, অর্থাৎ এই রাবারটা কতটুকু হার্ড। কোনো একটা রাবার কোটেড টপ রোলারের যে রাবারি পোর্শনটা আছে, সেই রাবারি পোর্শনটা কতটুকু হার্ড, সেটাকেই বলা হয় হচ্ছে রোলার হার্ডনেস। তো সবকিছুই মেজার করার জন্য যেমন আমাদের একটা স্কেল থাকে, যেমন আমরা লেংথ মেজার করি হচ্ছে মিটার দিয়ে কিংবা ইয়ার্ডস দিয়ে, ঠিক তেমনি ভাবে এই রোলার হার্ডনেসকেও মেজার করা হয় শোর স্কেলে, SHORE, শোর স্কেলে হচ্ছে আমরা এটার হার্ডনেসটাকে হচ্ছে মেজার করে থাকি শোর স্কেলে। তো এটাই হচ্ছে শোর হার্ডনেস। দেখেন লেখা আছে টপিক নাম্বার 6 এ শোর হার্ডনেস এন্ড হার্ডনেস সিলেকশন। তো প্রথম আমরা শোর হার্ডনেস কি সেটা জানলাম। শোর হার্ডনেস হচ্ছে আমরা এই হার্ডনেস কে বের করার একটা স্কেল। কার হার্ডনেস? রোলারের হার্ডনেস। টপ রোলারের যে রাবার কোটেড পোর্শন থাকবে সেই রাবার কোটেড টপ রোলারের হার্ডনেস কে মেজার করার জন্য যে স্কেল সেটাকে বলা হয় শোর হার্ডনেস। এখন পরবর্তী প্রশ্ন হচ্ছে যে এই যে আমরা ৩টা টপ রোলার ব্যবহার করছি, প্রত্যেকটা রোলারের ক্ষেত্রেই কি হচ্ছে হার্ডনেস সেম কিনা? উত্তর হচ্ছে প্রত্যেকটা রোলারের ক্ষেত্রে হার্ডনেস সেম হয় না। আচ্ছা, তার মানে ডিফারেন্স হয় নিশ্চয়ই। একটা রোলারের হার্ডনেস এর সাথে একটা রোলার হার্ডনেস এর পার্থক্য থাকে। এখানে বলে রাখা ভালো, হার্ডনেস এর ক্ষেত্রে হচ্ছে যদি আমি হার্ডনেস রোলারের বেশি হয়, অর্থাৎ যদি রোলারের হার্ডনেস বেশি হয়, রোলারটা যদি হার্ড হয়, তখন ফাইবারের উপরে ড্রাফটিং জোনে থাকা ফাইবারের উপরে হার্ডনেস বেশি থাকলে ড্রাফটিং জোনে থাকা ফাইবারের উপরে হচ্ছে তার গাইডেন্সটা কম হয়, রোলারের গাইডেন্সটা খুব কম হয়। এর বিপরীতে যদি রোলারের হার্ডনেস কম হয়, অর্থাৎ রোলার যদি সফট হয়, তাহলে হচ্ছে ফাইবারের কিন্তু উপরে রোলারের গাইডেন্সটা ভালো থাকে। কিন্তু হার্ড রোলারের একটা সমস্যা হলো, হার্ডার রোলারের সুবিধা হলো সেটা হচ্ছে হার্ডার রোলারের লংজিভিটি বেশি, সেটা বেশ টেকসই। আর সফটওয়্যার রোলারের সমস্যা হচ্ছে সফটওয়্যার রোলার খুব দ্রুতই ক্ষয় হয়ে যায়। কারণ টপ রোলার বটম রোলারের মাঝখান দিয়ে ক্রমাগত ফাইবার যাওয়া আসার ফলে ফাইবারের সাথে কিন্তু টপ এবং বটম রোলারের ফ্রিকশন হয়। বটম রোলারটা যেহেতু পুরোপুরি স্টেইনলেস স্টিল, ফ্রিকশনের ফলে সে ক্ষতিগ্রস্ত হয় না। কিন্তু টপ রোলারটা যেহেতু রাবার কোটেড, সে কিন্তু খুব ক্ষতিগ্রস্ত হয়ে যায় এবং হচ্ছে এটা ক্ষয় হতে শুরু করে ফাইবারের সাথে ফ্রিকশনের কারণে। তো যেটা বললাম যে হার্ডার রোলার হলে এই ফ্রিকশনটা খুব কম হয় এবং দ্রুত নষ্ট হয় না, লংজিভিটি বাড়ে। আর সফটওয়্যার রোলার হলে খুব দ্রুতই হচ্ছে নষ্ট হয়ে যায়। কিন্তু সফটওয়্যার রোলারের সুবিধা হচ্ছে সফটওয়্যার রোলার ভালো ফাইবার কন্ট্রোল করতে পারে। হার্ডার রোলারের সমস্যা হচ্ছে হার্ডার রোলার ফাইবারকে ভালো গাইড করতে পারে না। এখন আমি একটা সিনারিও বলি। ড্রাফটিং জোনের ক্ষেত্রে আমরা তো জানি যে ব্যাক রোলারের ক্ষেত্রে হচ্ছে ব্যাক রোলার সবচাইতে আস্তে আস্তে ঘোরে, ফ্রন্ট রোলার সবচাইতে বেশি ঘোরে, এবং একই সাথে আমরা কিন্তু এটাও জানি যে ব্যাক রোলারের ক্ষেত্রে হচ্ছে ব্যাক রোলারের ফাইবারের সংখ্যা সবচেয়ে বেশি থাকে।
এবং যেহেতু ফ্রন্ট রোলারের দিকে ড্রাফট হতে থাকে, ফ্রন্ট রোলারের দিকে কিন্তু ফাইবারের সংখ্যা সবচাইতে কম থাকে। তাহলে সিনারিওটা হলো ড্রাফটিং জোনের ব্যাকে যত ব্যাকে আসবো তত হচ্ছে ফাইবারের সংখ্যা বেশি হবে এবং রোলারের গতি কম হবে। খেয়াল রেখো, ফাইবারের সংখ্যা বেশি কিন্তু রোলারের গতি কম। তাহলে অবশ্যই ফাইবারের মুভমেন্টটা কিন্তু এখানে কম থাকবে। ফাইবারের মুভমেন্ট কম থাকা মানে হচ্ছে কম গাইডেন্স হলেও আমার চলবে। কিন্তু ড্রাফটিং জোনে যত আমরা ব্যাক থেকে ফ্রন্টে যাব ততই কিন্তু রোলারের গতি বেড়ে যাচ্ছে, ফাইবারের সংখ্যা কমে যাচ্ছে। ফাইবারের সংখ্যা কমে যায় কিন্তু রোলারের গতি বাড়ে, তাহলে ফাইবারের মুভমেন্টও কিন্তু আমার বেড়ে যাচ্ছে। আর ফাইবারের মুভমেন্ট যখন বেড়ে যাচ্ছে তখন কিন্তু আমার হচ্ছে ফাইবারের উপরে রোলারের গাইডেন্সও আমার কিন্তু অনেক বেশি লাগবে। আমি যদি পারতাম তাহলে ব্যাক, মিডল, ফ্রন্ট সব জায়গায় আমি হার্ডার রোলার বসায় দিতাম। কেন? কারণ হার্ডার রোলার টিকবে বেশি, আমার খরচ বাঁচবে। হার্ডার রোলার টিকবে বেশি, কিন্তু আমরা পারবো না। আমরা কেবলমাত্র বেশি থেকে বেশি ব্যাক জোনেই একটা হার্ডার রোলার বসাইতে পারবো। কারণ আমি আগেই বলেছি যে ব্যাক জোনে রোলারের গতি কম, ফাইবারের সংখ্যা বেশি, তাই মুভমেন্টও হচ্ছে কম হবে, তাই আমার কম গাইডেন্স হলেও চলবে। সুতরাং ব্যাক জোনে আমি একটা হার্ডার রোলার বসাইতে পারবো। কিন্তু যতই ব্যাক থেকে ফ্রন্টের দিকে যাই, আমার রোলারের গতি বাড়ছে, ফাইবারের সংখ্যা কমে যাচ্ছে, তাহলে কিন্তু ফাইবারের মুভমেন্ট বেড়ে যাচ্ছে। আর ফাইবারের মুভমেন্ট বেড়ে যাওয়া মানে হচ্ছে আমার ফাইবারের উপরে গাইডেন্সটাও বেশি লাগবে। তো আমি যদি চাই গাইডেন্স বেশি রাখতে, ফাইবারকে বেশি গাইড করতে, তাহলে কিন্তু আর হার্ডার রোলার বসানোর সুযোগ নাই। আমি যত বেশি সামনের দিকে আগাবো মিডল থেকে ফ্রন্ট, আমাকে ক্রমাগতভাবে সফটওয়্যার রোলার ব্যবহার করতে হবে। হ্যাঁ, তাড়াতাড়ি ক্ষয় হবে কিন্তু কিছু করার নাই, আমাকে তো কাজ চালাতে হবে। তো আমাকে পিছন থেকে যত আমি সামনের দিকে আসবো, আমার ততই হচ্ছে আমাকে সফটওয়্যার রোলার ব্যবহার করতে হবে। তাহলে আমার একটা ড্রাফটিং জোনে রোলার হার্ডনেস এর সিলেকশনটা কেমন হওয়া উচিত? আমার ব্যাকের দিকে আমি হার্ডার রোলার ব্যবহার করতে পারবো, কিন্তু যতই ব্যাক থেকে সামনের দিকে আসবো আমাকে ক্রমাগত সফটওয়্যার রোলার ব্যবহার করতে হবে। এরকমটাই হওয়া উচিত আমার ড্রাফটিং জোনে রোলার হার্ডনেস এর সিলেকশন। ব্যাকে অধিকতর হার্ডার রোলার এবং যত সামনে আসবো অধিকতর সফটওয়্যার রোলার ব্যবহার করতে হবে। আমার বলা আজকে এই পর্যন্তই শেষ। তোমরা এখন প্রশ্ন থাকলে, না বুঝে থাকলে প্রশ্ন করতে পারো। প্রশ্ন না থাকলে তোমরা হচ্ছে চ্যাট বক্সে আইডি লিখে দিয়ে লিভ নিতে পারো। প্রশ্ন থাকলে প্রশ্ন করো। আর নয়তো চ্যাট বক্সে আইডি লিখে তোমরা লিভ নিতে পারো। স্যার চ্যাট বক্স তো অফ। আচ্ছা ঠিক আছে, তাহলে চ্যাট দিলে বক্স বলতে ওপেন হবে, করে lock না দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এখন এখন ওপেন করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিচ্ছি কোনো প্রশ্ন নাই, আমি স্লাইডটা সরায় নিচ্ছি।